গত কয়েক বছর ধরেই আয় ব্যয় সমন্বয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, ভেঙে খাচ্ছেন পারিবারিক সঞ্চয়। বিবিএস বলছে, যার প্রভাবে গত অর্থবছরে দেশের মোট গৃহস্থালী সঞ্চয় 4 বছরের মধ্যে সর্বনিম্ন। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে মূল্যস্ফীতির চাপে সঞ্চয় ভেঙে ফেলার প্রবণতা বাড়ছে মানুষের মাঝে, এক্ষেত্রে আসলে করণীয় কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। দেখুন, যে আমরা যদি বাংলাদেশের সার্বিকভাবে সমষ্টিক অর্থনীতির দিকে তাকাই, তখন আমরা কিন্তু সবসময় বিগত 4-5 বছর কোভিড পরবর্তী সময় থেকে বলে আসছি যে বাংলাদেশের সমষ্টিক অর্থনীতির মধ্যে যে একটা ভারসাম্য ছিল, সেই ভারসাম্যটা আর নেই। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি একটা অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে। আর যে কোনো রাষ্ট্রের অর্থনীতি যখন অস্থিতিশীল হয়ে পড়ে, তখন কিন্তু সমষ্টিক অর্থনীতির যে সূচকগুলা যে ধারাবাহিকতায় থাকে সেটা আর থাকে না। সেটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আমরা দীর্ঘমেয়াদী, অর্থাৎ 3 থেকে 3.5-4 বছর যাবৎ উচ্চ মূল্যস্ফীতিটাকে আমরা কেন নেগেটিভ হিসাবে চিন্তা করি? আপনার আয় যদি মূল্যস্ফীতির থেকে বেশি হয়, তাহলে কিন্তু আপনার চিন্তা নেই। কিন্তু আপনার যে হারে একটা দেশের মজুরি বৃদ্ধি পাচ্ছে, তার থেকে ডাবল আপনার মূল্যস্ফীতি, স্বাভাবিকভাবে সকল মানুষই হিমশিম খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এর মধ্যেও যারা উচ্চ আয়ের মানুষ, তাদের উপর মূল্যস্ফীতির যে আঘাত, সেটা কিন্তু কম, অনেক কম। যেটা হচ্ছে আমাদের দিনমজুর, কৃষি শ্রমিক যারা এবং রিক্সাওয়ালা, এদের কথা যদি চিন্তা করেন, তারা সার্বিকভাবে নাবিশ্বাস উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা সার্বিকভাবে একটা পরিবারগুলো নিয়েই কিন্তু রাষ্ট্র, আর রাষ্ট্রের সঞ্চয়ের কথা যদি চিন্তা করেন, এই অতিরিক্ত ব্যয়ভার, মূল্যস্ফীতির কারণে যে অতিরিক্ত ব্যয়ভার, সেটা মিটাতে গিয়েই কিন্তু সঞ্চয়ের উপর আঘাত হচ্ছে। এখন একটা দেশের সঞ্চয় না হলে তার ভবিষ্যতের উপর কিন্তু একটা শঙ্কা তৈরি হয়। কারণ হচ্ছে, আমরা অর্থনীতিতে ছাত্রদেরকে যখন প্রবৃদ্ধির মডেলগুলা পড়াই, তখন কিন্তু সবসময় বলি, ডোমার মডেলের কথা বলবে যে একটা দেশের প্রবৃদ্ধি সঞ্চয়ের উপর নির্ভর করে এবং ক্যাপিটাল আউটপুট রেশিওর উপর নির্ভর করে। একইভাবে সলো মডেলের কথা, প্রবৃদ্ধির মডেলের কথা বলবেন, সেটাও বলবে যে সঞ্চয়ের উপর নির্ভর করবে। এখন বাংলাদেশে যদি সর্বোচ্চ সঞ্চয় দেখেন, সেটা 2016 সালে, যেটা 27 আমরা ক্রস করেছিলাম এবং একটু উপরে গিয়েছিলাম। তার পরবর্তীতে কমছে, তারপর আবার 2019-এ একটু বাড়লো। এর পরবর্তীতে কমার প্রেক্ষাপটে যে আমরা 4 বছর বিগত 20 থেকে চিন্তা করি, সর্বনিম্ন অবস্থানে। এতে বোঝা যাচ্ছে ভবিষ্যতে আমাদের প্রবৃদ্ধি একটা হুমকির মুখে। একইভাবে এমপ্লয়মেন্ট যে জেনারেশন হবে না, অর্থাৎ নতুন কর্মক্ষেত্র যে তৈরি হবে না, এই যে গ্রাজুয়েট বের হচ্ছে, তারা যে আনএমপ্লয়মেন্ট থাকবে, তার একটা কিন্তু সিগন্যালিং হিসাবে কাজ করছে এই সঞ্চয়। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে বেকারত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি আরো অনেকটা হুমকির মুখে আসলে পুরো রাষ্ট্রই আসলে পড়ে যাবে। সেক্ষেত্রে আসলে যে সঞ্চয় ভাঙার যে কারণগুলো বলছিলেন, এটা আসলে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? জি, আমি কিছুটা তাই ইঙ্গিত করলাম যে অর্থনীতিতে সংখ্যাটা হচ্ছে, যখন মূলধনের পরিমাণ কমতে থাকবে সঞ্চয় কমার কারণে, অর্থাৎ সেভিংস রেট যখন কমতে থাকে, তখন প্রতি বছর যে বিনিয়োগের পরিমাণটা আমরা প্রত্যাশা করি, সেই বিনিয়োগের প্রবৃদ্ধি থমকে দাঁড়াবে। আর একটা দেশে যখন বিনিয়োগ কমে যাবে, তখন আপনার যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, যেটা কিন্তু আমরা কোভিডের পরবর্তী সময়ে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছি না, ঠিক একইভাবে প্রত্যাশা আরো নিচের দিকে চলে আসবে। এখন একটা দেশের প্রবৃদ্ধি কমে যাওয়ার সাথে আপনি যেভাবে আমাদের নতুন গ্রাজুয়েটরা জব মার্কেটে প্রবেশ করে, যে তাদেরকে কিন্তু আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন না। অতএব কর্মসংস্থান না হলে আনএমপ্লয়মেন্ট বাড়ার একটা হুমকি কিন্তু এই তৈরি হচ্ছে এই সঞ্চয় কমার কারণে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।